শুভ সকাল। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি খুব সুন্দর কাটুক এই প্রত্যাশা নিয়ে রাঙা সকালের আজকের আয়োজনে আপনাদের সাথে থাকছি আমি সুস্মিতা এবং সেই সাথে রয়েছে আমি রুম্মান। দর্শক শুভ সকাল। সুস্মিতা, তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রশ্ন করতাম তোমাকে আমি খুব ভালো আছি, কারণ আজকে এমন একজন অতিথি এসেছেন আমাদের মাঝে যার সম্পর্কে আমাদের সবার জানবার আগ্রহ। তো আমরা বেশি কথা না বলে আমরা দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন সদ্য এভারেস্ট জয়ী পর্বতারোহী বাবর আলী। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো। আপনি যখন পর্বত জয় করলেন তার আগে তো আমরা দোয়া পড়ছিলাম এবং ফেসবুকে লিখছিলাম যে বাবর আলী এগিয়ে যাও, হ্যাঁ, কিংবা আপনি যখন জয় করলেন, হ্যাঁ, তখন মোটামুটি ভাইরাল টপিকে পরিণত হলো এবং আপনার নামটি দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবেও আসলে পৌঁছে গেল। কিন্তু জার্নিটা তো আসলে একদিনে হয়নি, তার পেছনেও রয়েছে অনেক অনেক গল্প। আজকে আমরা সব গল্প শুনবো, কি বলেন? হ্যাঁ, একদম একদম। আমি নিজে মুখী আছি আসলে দর্শকদের সাথে শেয়ার করে দিই। একদম জন্ম কিংবা ছোটবেলা থেকে শুনি। কোথায় কেটেছে ছোটবেলা? জন্ম চট্টগ্রামে, আমার বাড়ি চট্টগ্রামের নজুমিয়াহাট এলাকায়, মফস্বল এলাকা বলা যায়, শহরের ঠিক বাইরে। আর বেড়ে ওঠা স্কুল সবই আমার, স্কুল কলেজ লাকিরি মেডিকেল কলেজ সবই চট্টগ্রামে। আচ্ছা। আর এছাড়া মানে পর্বতারোহণ বা আমি যদি ট্রেকিং এর কথা বলি, ওটা শুরু আসলে আমি যেহেতু চট্টগ্রামে থাকি, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম হিল ট্রেকস বা বান্দরবান একদমই কাছে। শৈশবের সম্পর্কে একটু শুনি, কি বলো সুস্মিতা? একদমই তাই। যে মানুষটি বিশাল পর্বতকে জয় করলো সে ছোটবেলায় কতটা দুরন্ত ছিল বা শান্ত ছিল সেই বিষয়ে আমরা জানবো। তারপরে ক্রমান্বয়ে আমরা আপনার পর্বত জয়ের কাহিনী শুনবো অবশ্যই। ছোটবেলায় আসলে খুব একটা দুরন্ত ছিলাম না, শান্তশিষ্ট ছিলাম। মা যদিও বলে মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি অন্য ভাই বোনদের তুলনায় খানিকটা দুরন্ত ছিলাম, কিন্তু আমার খুব একটা মনে হয় না আর কি, বা অন্য বন্ধুরাও সেটা বলে না। কি মনে পড়ে, মানে কি কি করতেন আপনি? খেলতে খুব পছন্দ করতাম। আমার এখনো, আমি নিজে ফুটবল খেলি, এখনো খেলি। ফুটবল, ক্রিকেট, এই ধরনের খেলাগুলোর সাথে খুব বেশি ইনভলভ ছিলাম। আর মানে স্কুল বা বাইরে যে সময়টা পেতাম, আর স্কুল বা টিচারদের পড়ার বাইরে, সেটা খেলার মাঠেই কাটতো। আমার মনে আছে আমি স্কুল যখন মুসলিম হাই স্কুলে পড়ি, আমি ডে শিফটে পড়তাম, তো 12টা থেকে 4:30 আমার শিফট ছিল, কিন্তু স্কুলে 10:30টার মধ্যে পৌঁছে যেতাম খেলার লোভে, ক্রিকেট খেলার লোভে। তারপরে খেলাধুলায় জামা নোংরা হতো না? সে হতো, স্কুলের ড্রেসটাই এমন ছিল যে একদম সাদা হচ্ছে শার্ট, সাদা প্যান্ট, ইভেন মুসলিম হাই স্কুল ছিল, সাদা টুপিও ছিল। নোংরা হতো, কিন্তু ওই যে খেলার আগ্রহ যেহেতু একদমই ছিল, ওটার জন্য হয়তো এটা একটু অ্যাভয়েডই করে যেতাম এই ব্যাপারটা। এবারে একটু শুনি যে চিটাগাঙে আপনার বেড়ে ওঠা, পাহাড়ের সেই পাহাড় ঘেরা পরিবেশে বেড়ে ওঠে, সেখান থেকে কি পাহাড় প্রেম? ওইভাবে আমার বাড়ির আশপাশে খুব একটা পাহাড় নেই, খানিকটা দূরে যেতে হয়। আমার বাড়ি যে রাস্তা, ওটা কাপ্তাই রোড বলা হয়, কাপ্তাই রোডের শুরু। কাপ্তাই ওখান থেকে খুব অনেক বেশি দূরে নয়, ওই রাস্তায় সিএনজি চলে এবং খুব সহজে চলে যাওয়া যায় ওই দিকটায়। কিন্তু আমার হচ্ছে পাহাড় নিয়ে আগ্রহ হচ্ছে আসলে বই পড়ে। আমি বই পড়তে খুব পছন্দ করতাম ছোটবেলা থেকে, এরকম একটা পরিবেশ ছিল, আমরা সব ভাই বোনই আসলে অনেক বেশি বই পড়তাম। এখনো আমার ছোট ভাই সেটা ধরে রেখেছে, বড় ভাই আর বোন হয়তো একটু পেশাগত ব্যস্ততার জন্য খুব একটা সময় পায় না আজকাল। আমি আর আমার ছোট ভাই এখনো প্রচুর বই পড়ি, প্রত্যেক মাসে বই কিনি। তো ওই বই পড়া থেকে আমার প্রথম হিমালয় নিয়ে আগ্রহ জন্মায়। কোনো বইয়ের কথা মনে পড়ছে? অবশ্যই দুটো বইয়ের কথা আমি অবশ্যই বলতে চাই। এক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আমার খুব প্রিয় লেখক। তো বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের দুই কেন্দ্রীয় চরিত্র শঙ্কর আর ডিয়েগো আলভারেজ আমাকে শৈশবে হচ্ছে মানে যে কোনো অ্যাডভেঞ্চারের প্রতি আসলে খুব আগ্রহী করে তুলেছে আর কি। আমি ডেফিনেটলি ওদের কথা বলবো। এবং শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে একটা কথা বলেছিল, সেটাও বলতে চাই। মানে আমি সেরকম মানুষই হতে চেতাম। সেটা শঙ্কর বলেছিল ডিয়েগো আলভারেজ সম্পর্কে হচ্ছে, উনি সেই দলের মানুষ, সারা আকাশ হচ্ছে যাদের ঘরের ছাদ, আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। তো এইটা আমার খুব মনে দাগ কেটেছিল আর কি শৈশবে, যে যদি কখনো বড় হয়ে অ্যাডভেঞ্চার করার সুযোগ মেলে। সিনেমাটি দেখেছিলেন চাঁদের পাহাড়? না, ওটা আমার দেখা হয়নি। ওটা আমি জানি ওই যে ওরকম একটা সিনেমা এসছে, দেব ওটাতে অভিনয় করেছে, সিনেমাটা আমার দেখা হয়নি। আরেকটি বই সমরেশ মজুমদারের গর্ভধারিণী, ওটা স্কুলে থাকতে পড়া।
ওটা পরে আমি বলবো হচ্ছে চাঁদের পাহাড় পরে হচ্ছে আমার যে কোনো অ্যাডভেঞ্চারের প্রতি আগ্রহ বাড়ে। আর গর্ভধারিণী পরে হচ্ছে আমার স্পেসিফিকলি আমি বলবো হিমালয় নিয়ে আমার খুব আগ্রহ জন্মায়, কারণ ওই বইয়ে খুব ভালো হিমালয়ের বর্ণনা আছে, কাঞ্চনজঙ্ঘা রিজিয়নটার খুব ভালো বর্ণনা আছে। সান্দাকফু ফালুট বলে একটা ট্র্যাক হয় কাঞ্চনজঙ্ঘার হিসাবে, একদম বলবো যদি কোল ঘেঁষে এই ট্র্যাকটা হয়, রডোডেনড্রন বা এইসব গাছের খুব ভালো বর্ণনা আছে। ওটা পড়ে আমার তখন মনে হয়েছিল যে বড় হয়ে যদি কখনো একটু হিমালয়কে কাছ থেকে দেখা যেত, ছোঁয়া যেত, একটু অনুভব করা যেত। চমৎকার। আপনার সেই হিমালয়কে কাছ থেকে দেখার গল্প আমরা শুনবো, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আপনার সম্পর্কে কিছু তথ্য আছে, আমরা সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসতে চাই। দর্শক, আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তিনি খুবই বিশেষ একজন মানুষ। সম্প্রতি তিনি 6ষ্ঠ বাংলাদেশী হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। একই সাথে বাবর আলী জয় করেছেন বিশ্বের 4র্থ শৃঙ্গ লোৎসে। বাংলাদেশী হিসেবে এটি প্রথম কারো লোৎসে সামিট এবং প্রথম একই অভিযানে 2টি 8000 শৃঙ্গ সামিট। পেশায় বাবর আলী একজন চিকিৎসক। 2019 সালে পরিবেশ রক্ষার ব্রত নিয়ে বাংলাদেশের 64টি জেলা হেঁটে পার করেছেন তিনি। 2023 সালে 13 এপ্রিল কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে সাইকেল যাত্রা শুরু করেন তিনি। 1 মাসের চেষ্টায় প্রায় 4000 কিলোমিটার পথ ও 13টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল পাড়ি দিয়ে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়ে থেমেছিলেন তিনি। 2014 সাল থেকে তার পর্বতারোহণে পথ চলা শুরু। গত 1 দশকে হিমালয়ের নানান শিখরে অভিযান করেছেন তিনি। 2017 সালে ভারতের উত্তর কাশী নেহেরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ সম্পন্ন করেন। 2022 সালে প্রথম বাংলাদেশী হিসেবে হিমালয়ের অন্যতম দুর্গম ও টেকনিক্যাল চূড়া আমা দাবলাম আরোহণ করেন বাবর। এখন পর্যন্ত তিনি সারগোরি, সুরিয়া পিক, মাউন্ট ইয়ানাম, মাউন্ট ফাব্রাং, মাউন্ট চাওচাও কাং নীলডা, মাউন্ট শিবা, মাউন্ট রামজাক ও চুলু ফার ইস্ট পর্বতের চূড়ায় আরোহণ করেছেন এই তরুণ পর্বতারোহী। দর্শক, আমরা শুনছিলাম আমাদের আজকের অতিথির সম্পর্কে কিছু তথ্য। এবারে তার মুখ থেকেই আবারও জেনে নিব তার গল্পগুলো। আপনার সম্পর্কে শুনছিলাম, এবারে একটু জানতে চাই যে বাবা মায়ের সম্পর্কে। ছোটবেলায় বাবা মা কি প্রত্যাশা করতো? আমার ক্ষেত্রে হচ্ছে আমার জন্মের আগেই খানিকটা ঠিক হয়ে গেছিল যে এই ছেলেকে ডাক্তার হতে হবে। এটা আমার বড় ভাইয়ের ক্ষেত্রে, আমার বড় ভাইয়ের জন্মের আগে যেমন বাবা মা ঠিক করে রেখেছিলেন এই ছেলেকে ব্যারিস্টার হতে হবে। ওই 3 ইডিয়টসে যেভাবে। আপনারা কি 3 ভাই 1 বোন? হ্যাঁ জি, আমরা 3 ভাই 1 বোন। আপনার অবস্থান মেজো? আমার অবস্থান মেজো। আচ্ছা, তো বড় ভাই ডাক্তার হয়েছে? না, ব্যারিস্টার। বড় ভাই ব্যারিস্টার। বাবা মায়ের শখ ছিল, সে সেটা করেছে। বড় ভাই ব্যারিস্টার হয়েছে। আমার ক্ষেত্রে বাবা মায়ের চাওয়া ছিল ডাক্তার হবার। সেটি কেন? এটার বড় ভাইয়েরটাই আগে বলি একটু। ওই সময় অনেক জমি জমার ব্যাপার স্যাপার নিয়ে বাবা খুব ভুগছিলেন। তো তখন বাবার মনে হলো যে পরিবারে একজন ব্যারিস্টার থাকা দরকার। আর আমার ক্ষেত্রে ডাক্তার হবার ব্যাপারটা, আমার জন্মের আগে আমার দাদা যিনি ছিলেন বাদশা মিয়া, দাদা খুব অসুস্থ ছিলেন। দাদা ব্রঙ্কিয়াল অ্যাজমা ছিল এবং শেষ দিকে খুব ভুগেছিলেন আর কি। তো ওই সময় বাবার মনে হলো যে পরিবারে একজন ডাক্তার থাকা প্রয়োজন। তার মানে বলা যায় যে অনেকটা ওই পরিবারের প্রয়োজন অনুসারে নির্ধারিত হয়ে গিয়েছিল যে সন্তানরা ভবিষ্যতে কে কি হবে। একদম। যদি আমার অন্য সাবজেক্ট পড়ার ইচ্ছে ছিল, আমার ছোটবেলায় খুব স্পোর্টস জার্নালিস্ট হবার শখ ছিল। দুটো কারণ ছিল। এক হচ্ছে এই খেলাধুলা আমি পছন্দ করতাম, একই সাথে হচ্ছে দেশ বিদেশে ঘোরা হতো স্পোর্টস জার্নালিস্ট হলে, খেলা কভার করতে গিয়ে। এটা খুব শখ ছিল। আরেকটু বড় হয়ে স্পোর্টস পারসন হতে ইচ্ছা করেনি, জার্নালিস্টই বা কেন? এটার পেছনে একজনের কথা খুব বলতে হয়। উৎপল শুভ্র নামে প্রথম আলোর যে সাংবাদিক ছিলেন। তো আমি একটা সময় ছোটবেলা থেকে আমাদের বাড়িতে যে পত্রিকা রাখা হতো সেটা প্রথম আলো। তো প্রথম আলোতে ওই সময় বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো, বাংলাদেশ 5 দিনের টেস্ট হয়তো 3 দিনে হেরে যাচ্ছে, 4 দিনে হেরে যাচ্ছে। তো বাকি সময়টাতে উৎপল শুভ্র হচ্ছে নানান জায়গায় যেতেন আশপাশে। তো প্রথম আলোর একদম শেষ পাতায় সেটা ছাপা হতো। আমার মনে আছে 2007 সালে ওয়েস্ট ইন্ডিজে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল। তো উনি ফাঁকা যে সময়টুকু পেতেন, পেছনের পাতায় ক্যারিবীয় কর্চা নামে একটা তো আমি খুব মুগ্ধ হয়ে আসলে সেসব পড়তাম। তখন থেকেই হচ্ছে খুব শখ ছিল যদি স্পোর্টস জার্নালিস্ট হওয়া যায় এরকম। আমি ওনার লেখার খুবই না, আমার সাথে কখনো দেখা হয়নি। একবার দেখা প্রায় হয়ে যাচ্ছিল। আরেকটা বেসরকারি টিভি চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিতে গেছিলাম 64 জেলা হাঁটার পরে।
আমার ঠিক পাশের স্টুডিওতে উনি ছিলেন আর কি। আমি বেশ কিছুক্ষণ অপেক্ষাও করেছি, কিন্তু ওনার শোটা শেষ হতে অনেক সময় লাগছিল এবং রাতও হয়ে যাচ্ছিল, আনলাকিলি দেখা হয়নি। এখন আপনি যে অর্জন করেছেন নিশ্চয়ই তিনি নিজে এসে আপনার সাথে দেখা করবেন। তো পড়াশোনা আপনি কেমন ছিলেন স্কুল জীবনে? স্কুল কলেজ লাইফে আমি পড়াশোনায় বেশ ভালো ছিলাম। আমি যে বলছিলাম যে খুব একটা দুরন্ত আমি ছিলাম না, পড়াশোনা নিয়ে একটু বিজি ছিলাম। পড়াশোনা বেশ ওই সময় বেশ ভালোই ছিলাম বলবো আর কি। স্কুল কলেজ পুরোটাই চিটাগাং এ হ্যাঁ, ছিল চট্টগ্রাম। এবং তারপরে ভর্তি হলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ। সেই মেডিকেল জীবনের গল্প একটু শুনি। আচ্ছা, মেডিকেল কলেজে এবার একটু ভুগতে শুরু করলাম, এটা হয় আর কি। জীবনে প্রথম ফেল হচ্ছে মেডিকেল কলেজে, কারণ মেডিকেল কলেজে 60%-এ পাস। যে সব ডিসিপ্লিনে আলাদা আলাদা করে 60 পেতে হয়, সেটা রিটেন, অসপি বলি আমরা, আর হচ্ছে ভাইবা। তো আমার মনে আছে প্রথম যখন ফিজিওলজি বলে একটা শারীরতত্ত্ব যেটাকে বলা হয়, সেটার ফার্স্ট টার্মে আমার মনে আছে আমাদের 175 জনের ব্যাচ ছিল এক এক ইয়ারে। যেহেতু চট্টগ্রাম মেডিকেল কলেজ অনেক পুরনো মেডিকেল কলেজ, 175 জন করে নেওয়া হতো। আর 15-20 জনের মতো ফরেনার থাকে, সার্কের কোটা বা এরকম ফরেনার থাকে, অলমোস্ট 200 জন প্রত্যেক ব্যাচে। তো ফার্স্ট টার্মে ফিজিওলজি প্রশ্ন এত কঠিন হয়েছিল যে 5 জন পাশ করেছিল পুরো ক্লাসে আর কি। তো বেশিরভাগ বন্ধুদের দেখা যায় তারা সব টপ ক্লাস হচ্ছে, আমি যে বলি যে কলেজগুলো থেকে এসছে পুরো দেশ জুড়ে, স্কুল কলেজ ওদের, এবং বেশিরভাগের হিস্ট্রিতে কখনো ফেল নেই, যে কখনো হয়তো ফেল করেনি। ওদের জন্য একটা বিশাল ধাক্কা ছিল, সেম আমার জন্য আর কি। তো মেডিকেল কলেজে এটা স্বাভাবিক হয়েই থাকে। এবার ফেল করার প্রথম অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক ইন্টারেস্টিং ছিল। এখন মানে মাত্র 5 জন যেখানে আসলে পাশ করেছে সেখানে, আর বাকি 190-95 জন ফেল। আর খুব একটা তখন আর গায়ে লাগেনি আর কি। সেই 5 জন কিনে জেলাস হননি আপনারা? হ্যাঁ, অবশ্যই, একদম। এবং কোনো ছেলে পাশ করেনি, আর সব মানে মেয়েরাই পাশ করেছিল। পরের সেকেন্ড টার্মে ফিজিওলজিতে অলমোস্ট সেম 37 জন, খুব সম্ভবত আমি নাম্বারটা হয়তো আমি একটু এদিক সেদিক হতে পারে, পাশ করেছিল। এর মধ্যে একজন ছেলে ছিল। তারপরে বাকি মেডিকেলের বছরগুলো কেমন কাটলো? হ্যাঁ, মেডিকেলের বছর মানে মেডিকেল আমার জন্য একটু স্পেশাল। আমি বলবো আমার ট্রেকিং জীবন আসলে শুরু মেডিকেল কলেজ থেকে। সেটা কিভাবে শুরু হয়েছিল? সেটা আমাদের প্রফেশনাল পরীক্ষা থাকে, তিনটা পেশাগত পরীক্ষা থাকে এমবিবিএস, এখন 4টা, আমাদের সময় 3টে ছিল। এটাকে প্রফ বলা হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, প্রফ বলা হয়। আমরা একটু শর্ট করে প্রফেশনাল এক্সামকে প্রফ বলা হয়। ফার্স্ট প্রফ, সেকেন্ড প্রফ, থার্ড প্রফ। ফার্স্ট প্রফের পরে হচ্ছে আমার প্রথমবার ট্রেকিং করার সুযোগ হয়। প্রফগুলো সাধারণত খুবই এক্সস্টিং হয়ে থাকে, আপনার সবকিছু নিংড়ে নেয় আর কি। তো এরকম অলমোস্ট 70 দিন ধরে পরীক্ষা চলছিল আমার। তাও আমার রোল একটু প্রথম দিকে ছিল দেখে আমার একটু আগে শেষ হয়েছে, অন্যদের আরো খানিকটা পরে। তো এই প্রফের পরেই হচ্ছে এরকম এক্সস্টিং একটা পরীক্ষা দেওয়ার পরেই তখন প্রথম ভাবনা আসে যে অনেকদিন ধরে ভাবছিলাম যে ট্রেকিং করতে যাব, সাহসে কুলোচ্ছিল না, সময়ও হচ্ছিল না। এইবার একটু জোরে সোরে ভাবলাম এবং প্রথমবার ট্রেকিংয়ে বেরোলাম বান্দরবনে। সবার যেটা দিয়ে শুরু, বেশিরভাগ বাংলাদেশের ট্রেকারের যে ট্র্যাকটা দিয়ে পায়ে ঘুরি সেটা হচ্ছে কেওক্রাডং ট্র্যাক। তো বগালে কেওক্রাডং, আমারও ওই ট্র্যাকটা দিয়েই হচ্ছে ট্রেকিং জীবনের শুরু। 3 দিনের একটা ট্র্যাক ছিল। রাস্তাটা 3 দিনের ট্র্যাক ছিল এবং প্রথমবার পাহাড় দেখা আর কি, একদম এত কাছ থেকে। আগে সীতাকুণ্ডের দিকে যাওয়া হয়েছে, সীতাকুণ্ড রেঞ্জের যে পাহাড়গুলো সেগুলো অনেক বেশি উঁচু নয় আর কি। তো এইবার প্রথমবার পাহাড় দেখা, পায়ের নিচে মেঘ দেখা, এটা বিশাল একটা ব্যাপার ছিল। এবং এর দিন যা আসলে ক্যালেন্ডারের পাতায় দেখছিলাম, বইয়ের পাতায় পড়ছিলাম, সেটা চোখের সামনে দেখতে পারাটা দারুণ ব্যাপার ছিল আর কি। একদম সেই ছোটবেলার চাঁদের পাহাড়ের মধ্যে। তারপরে সেখান থেকে যখন ফিরে আসেন, তারপরে কি হলো? এই যে আপনি মেডিকেল কলেজে ভর্তি হলেন, পরিবারের সে সময় অনুভূতি কি ছিল, কিংবা এই যে পাহাড়ে গেলেন সেই বিষয়ে তাদের অনুভূতি কি ছিল? আচ্ছা, পরিবার তো মেডিকেল কলেজের ভর্তি হওয়াটা, আমার পরিবার যে আমার বাবা মা ওই সময় মানে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ ছিল এটা বলবো। আমার বাবার খুব শখ ছিল যে মানে সরকারি মেডিকেল কলেজে পড়তে সুযোগ পাওয়াটা। আমার বাবার খুব শখ ছিল যাতে আমি সরকারি মেডিকেল কলেজে পড়ি।
এবং বাবা এমনও ছিল, বাবা অনেকদিন ধরে নিজে পয়সাও জমাচ্ছিলেন যদি কোনো কারণে সরকারি মেডিকেল কলেজে পড়ার সুযোগ না হয় তাহলে বেসরকারি মেডিকেল কলেজে যাতে পড়তে পারি আর কি। তো এই জন্য এদের কাছে এটা বিশাল একটা ব্যাপার ছিল যে আমি সরকারি মেডিকেল কলেজে পড়তে পেরেছি। আর এবার যখন পাহাড়ে যখন প্রথমবার আসলে গেলাম, এরপর থেকে দেয়ার ইজ নো স্টপিং, যে পাহাড়ে যেহেতু প্রেমে পড়লাম। এবং প্রথমবার গিয়ে একটা ব্যাপারে একটু খানিকটা খটকা ছিল, যেহেতু একজন গাইডের সাথে গিয়েছিলাম, ওর চেনা জায়গাগুলোতে থাকতে হচ্ছিল, ওর পছন্দ অনুযায়ী ব্যাপারগুলো করতে হচ্ছিল। তো এই জিনিসটা আমার আবার একটু পছন্দ হচ্ছিল না। তো এরপর থেকে যেটা করলাম, ভাবলাম যে নিজেরা কিভাবে যাওয়া যায় কারো কোনো হেল্প না নিয়ে। তো এরপর সেলফ ডিপেন্ডেন্ট ব্যাকপ্যাকিং এই ব্যাপারটার সাথে পরিচিত হই। সেটা কি? সেটা আমি যদি বলি, নিজেরা কারো কোনো হেল্প না নিয়ে, কোনো গাইডের হেল্প না নিয়ে নিজেরা পথ চিনে যাওয়া, নিজেরাই নেভিগেট করা, নিজের রসদপত্র জিনিসপত্র যা আছে সব নিজেই ক্যারি করা। এটার চ্যালেঞ্জ নেই মানে যদি ভুল হয়ে যায়? ভুল হলেও ওই যে ভুলেও আনন্দ যে নিজেরা করছি। নিরাপত্তাও একটা বিষয়, যেহেতু আমার কাছে ওই জায়গাটা অচেনা, সেক্ষেত্রে কিভাবে সবকিছুকে সামলে উঠলেন? আচ্ছা, এটার ক্ষেত্রে খুব বেশি হেল্প করেছে গুগল আর্থ। গুগল আর্থ যে সাইটটা আছে, যাওয়ার আগে এই জায়গাগুলো সম্পর্কে ভালো মতো জেনে নেওয়া, কোনখানে কি অবস্টেকল আছে এবং কোনখানে ওয়াটারফল আছে, কোনখানে একটু পাথুরে জায়গা বা জায়গাটার এলিভেশন কি। তো যাওয়ার আগে এবার ওই সময়টুকু থেকে, ওই প্রস্তুতি সময়টুকু থেকে আসলে জার্নির মধ্যে থাকা আর কি। আসলে নিজে ভুল করলে বোধহয় বেশি শেখা যায়। একদম একদম। তারপরে এইবার হচ্ছে এই সেলফ ডিপেন্ডেন্ট ব্যাকপ্যাকিংটা শুরু করলাম, নিজেদের খাবার বা পাড়াগুলোতেও না থেকে নিজেরা ক্যাম্পিং করে থাকতে শুরু করলাম। এতে দুটো লাভ হলো, এক হলো খরচটা অনেক কমে গেল, আচ্ছা, আমার গাইড বাবদ খরচ দিতে হচ্ছে না, এবং নিজের পছন্দ যেখানে আমার থাকতে ইচ্ছে হচ্ছে আমি থাকতে পারছি। আজকে হয়তো 3 ঘন্টা যাবার হাঁটার প্ল্যান ছিল, 2 ঘন্টা হাঁটার পর এমন একটা জায়গা পেয়ে গেলাম যে মনে হচ্ছিল যে এখানে থাকতে না পারলে জীবন বৃথা বা এরকম মনে হচ্ছিল। কোন জায়গায় মানে কিরকম? এরকম অসংখ্য জায়গা আছে, এরকম অনেকবারই হয়েছে যে আজকে অনেকটুকু পথ পাড়ি দেওয়ার ছিল কিন্তু আজকে আমরা গেলামই না, যে এই জায়গাটাই, এই ঝর্ণাটার পাশে টেন্ট করে থাকবো, এরকম ব্যাপার সেবার মাথার মধ্যে আসতে শুরু করলো। এবং এই জিনিসটার একবার আনন্দ পেতে পাওয়া শুরু করার পরে হচ্ছে আর কখনো বান্দরবানে, কখনো কোনো গাইড বা পথ প্রদর্শক এদেরকে নিয়ে যাওয়া হয়নি। আর আরেকটা ডিভাইস খুব হেল্প করতো, সেটা একটা জিপিএস কিনেছিলাম। তো ওই জিপিএস দিয়ে নেভিগেট করা যেত। আমি আগে থেকে গুগল আর্থ বা উইকিলগ বলে একটা সাইট আছে, সেখানে যে জায়গাটায় যাব সেটা গুগল আর্থে এঁকে নিতাম এবং এবার ওটা ধরেই হচ্ছে নেভিগেট করে পথ চলতে শুরু করলাম। তো এটার আনন্দ একদমই অন্যরকম। আর এইভাবে যেতে যেতে আসলে একটা সময়, মানে আপনি বলছেন যে এই যে বান্দরবনে যে এতদিন ধরে আপনারা ট্রেকিং করলেন, নিরাপত্তার জায়গায় কোনো সমস্যা হয়নি? না, নিরাপত্তা পার্সোনালি একবার একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। মায়ানমারের একটা সেপারেটিস্ট গ্রুপের হাতে আমরা পড়েছিলাম। আমরা একদম সীমান্তবর্তী একটা জায়গায় গিয়েছিলাম, তবে ওরা আমাদের কোনো ক্ষতি করেনি আর কি। আমাদের দেশে ট্রেকিং এর ক্ষেত্রে 2015 সাল অক্টোবরের আগ পর্যন্ত আমি বলবো আমাদের ট্রেকিং এর বলা যায় অনেকটুকু স্বর্ণযুগই ছিল। এত রেস্ট্রিকশন ছিল না। আমরা অনেকেই জানি 2015 সালে অক্টোবরে একটা অপহরণের ঘটনা ঘটে, 2জন, ওদেরকে এখনো পাওয়া যায়নি, 2জন অপহৃত হয় রাঙামাটির বিলাইছড়ি থেকে। ওই সময়ে আমি নিজেও পাহাড়ে ছিলাম এবং ওদের ঠিক একদিন পেছনে ছিলাম আমরা আসলে। কি বলেন? ওদের দলের বাকিদের সাথে আমার পরে ওই ট্রিপেই দেখা হয়েছিল। ওই অক্টোবরের 2015 সালে অক্টোবরের পর থেকে আমাদের পাহাড়ে আসলে অনেক রেস্ট্রিকশন, নিরাপত্তাজনিত কারণে অনেক রেস্ট্রিকশন আসতে শুরু করে। এর আগ পর্যন্ত আসলে সময়টাকে বলা যায় আমাদের দেশের পাহাড় এক্সপ্লোরেশনের জন্য অনেকটুকু স্বর্ণযুগের মতোই বলা যায়। এরপর তো শুধু বান্দরবনের মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকলেন না, ঘুরে বেরিয়েছেন পুরো বাংলাদেশ। সেই অভিজ্ঞতার কথা আমরা জানবো, কিন্তু তার আগে একটু ছোট্ট করে জানতে চাই যে বাংলাদেশে আপনার দেখা সব থেকে সুন্দর জায়গা বলতে কোন জায়গাটির নাম মনে পড়ে? সেক্ষেত্রে চট্টগ্রাম হিল ট্রেক্সকে বাইরে রাখতে হবে। এছাড়া আর যদি দুটো জেলার নাম বলতে হয়, এক সুনামগঞ্জ। আমি যখন পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করেছি, ওই সময় সুনামগঞ্জ আমার খুবই ভালো লেগেছে, ধর্মপাশা বা এই রিজিয়নটা। আর নওগাঁর কথা অবশ্যই। আচ্ছা, সুনামগঞ্জ তো এখন সবাই ঘুরতে যায়। আমি ওই টিপিক্যাল টাঙ্গুয়ার হাওরের ভ্রমণ বলবো না, আমার
সুনামগঞ্জ আমি নেত্রকোনা হয়ে প্রবেশ করেছিলাম। ধর্মপাশা এই অঞ্চলটুকু আমার অসম্ভব ভালো লেগেছে। চমৎকার। তো আপনি মেডিকেল কলেজে পড়লেন কতদিন? আমি 2009 থেকে আমি মেডিকেল কলেজে ভর্তি হলাম। ভর্তি হয়ে এবার পাশ করে বেরোলাম 16 ইন্টার্ন শেষ করে এরপর এবার চাকরি করতে। এই যে আপনি চট্টগ্রামের পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর প্রতিষ্ঠাকালীন সদস্য, সেটি কোন সময়? সেটি 2014 সালে, মানে মেডিকেল কলেজে পড়বার হ্যাঁ, সময়। মেডিকেল কলেজে পড়ার সময় আমি একটা ইভেন্ট করেছিলাম, আমার মনে আছে। আলীর গুহায় একটা পরিচ্ছন্নতা অভিযান করেছিলাম। আলীর গুহায় আমরা অনেকেই ঘুরতে যাই, তো ওই আলীর গুহাতেই হচ্ছে যেহেতু ওই জায়গাটা অনেকগুলো অপচনশীল হচ্ছে পদার্থে ভর্তি, এখন যারা ঘুরতে যায় এরা হয়তো অনেকেই এইভাবে হয়তো ব্যাপারটা খেয়াল রাখে না যে লিভ নো ট্রেস বা শুধু ফুটপ্রিন্ট রেখে আসা। অনেকে হয়তো অনেক ধরনের যেগুলো প্লাস্টিকের অপচনশীল দ্রব্যগুলো আছে সেগুলো ওখানটায় ফেলে আসছে। তো ওখানে যাওয়ার পরে মনে হলো যে না, একটু এই জায়গাটা শুধু যে যাব সেটা না, জায়গাটা পরিষ্কার করেও নিয়ে আসবো। এবং প্ল্যানও ছিল হচ্ছে আলীর গুহায় রাতে থাকার। তো আরো কয়েকজন সমমনা বন্ধু বান্ধবকে পেয়েছিলাম, ওরাও গিয়েছিল। ওখানেই রাতে বসে আমরা আলীর গুহাতে রাতে থেকেছিলাম। তো ওখানেই রাতে নানান কথার সূত্রে বেরিয়ে আসলো আমাদের সবারই একটা কমন ইন্টারেস্টের জায়গা ছিল, সেটা সবার পাহাড় প্রেম। কিন্তু চট্টগ্রামে ওই মুহূর্তে কোনো পর্বতারোহণ ক্লাব ছিল না। যে বাংলাদেশে ওই সময় যে পর্বতারোহণ ক্লাবগুলো ছিল সবই ঢাকা কেন্দ্রিক। আমাদের সবার আগ্রহ ছিল, এই রাতে এই নিয়ে কথা বলতে বলতে একটা সময়ে ভাবলাম যে একটা কমন প্ল্যাটফর্ম আমাদের সবার থাকা দরকার। তো ওই রাতেই হচ্ছে বলা যায় ভার্টিক্যাল ড্রিমার্সের প্রাথমিক ভাবনাটা শুরু, এবং এসে আমরা এবার নিয়মিত দেখা সাক্ষাৎ হতে লাগলো। এবং ওই বছরেরই 30শে মে আমি যে ক্লাব থেকে বিলং করি, ভার্টিক্যাল ড্রিমার্স, সেটার যাত্রা শুরু হয়। 30শে মে জাস্ট এভারেস্ট ডে, 29শে মে এভারেস্ট ডে হিসেবে পালিত হয়। তার ঠিক পরের দিন এই ক্লাবের যাত্রা শুরু হয়। এবং এই ক্লাবের সাথে আসলে সম্পৃক্ত হওয়ার পরে আমি প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যে আমরা প্রথম দিকে যে কজন ছিলাম। এবং এইটার সাথে সম্পৃক্ত হওয়ার পরে এবার ওই বছরই প্রথম আসলে আমি হিমালয়ে যাই আর কি। এবং এরপরে তো প্রত্যেক বছরই। সেটা কি 2014 সালে? 2014 সাল থেকে। আচ্ছা, তো ছোটবেলা থেকে বইয়ের পাতায় যে হিমালয়কে আপনি স্বপ্ন দেখেছেন, সেই হিমালয়ের যাত্রা নিয়ে একটু শুনি। হিমালয়ের প্রথম যে অভিযানটা করি চট্টগ্রাম থেকে, আগে হচ্ছে কখনো আমি বলবো হচ্ছে হিমালয় অভিযান হয়নি। আমাদের চট্টগ্রামে বেশ কয়েকজন আছেন, এই মুহূর্তে আমার জানা মতে আমাদের আগে 3 জন বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স, যেটা মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ, সেটা সম্পন্ন করেছিলেন। কিন্তু নানা কারণে ওনারা অভিযান করতে পারেন। ওনারা একদম দেশের পর্বতারোহণ যখন শুরু হয় আমাদের দেশে 2003-04 বা এই সময়টুকু থেকে, যে সময় থেকে একদম হাঁটি পা করে, ইনফ্যাক্ট আমাদের যারা এভারেস্টার ছিলেন এর আগে সবার মোটামুটি ওই সময়টাতেই শুরু। তো ওই সময়ের ওনারাও ওই ক্লাবগুলোর সাথে ওই সময় যুক্ত ছিলেন এবং মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ শেষ করে এসেছিলেন ভারতের বিভিন্ন ইনস্টিটিউট থেকে। কিন্তু ওনাদের অভিযান করার সৌভাগ্য হয়নি। তো আমরা সে বছর প্ল্যান করলাম 2014 সালের অক্টোবরে হিমালয় অভিযানে চট্টগ্রাম থেকে। নেপাল দিয়ে শুরু আমাদের সবার। আমার সাথে আর 2 জন ছিলেন, আমার ক্লাবেরই বড় ভাই, আমার অভিযানের সমন্বয়ক ছিলেন ফরহান ভাই আর আরিফ ভাই। আমরা 3 জন মিলে নেপালের ল্যাংটাং গোসাইকুন্ড বলে একটা ট্র্যাক আছে, ওটা করতে যাই। এবং ওই অভিযানেই 3টে ছোট ছোট হচ্ছে ট্রেকিং পিক বলতে যেসব পিকে আসলে ট্র্যাক করে ওঠা যায় এবং পর্বতারোহণের সরঞ্জামগুলোর খুব একটা প্রয়োজন হয় না, এরকম 3টা পিকে আরোহণ করি 2014 সালের অক্টোবরে। তো সেটাই শুরু আর কি। এরপর থেকে প্রত্যেক বছরই নিয়মিত যাওয়া হয়েছে আমাদের। চমৎকার। আপনার সেই হিমালয় যাত্রার গল্প আমরা ধীরে ধীরে আরও শুনবো, কিন্তু এবারে একটু জানতে চাই আবার নিজের দেশ ভ্রমণের কথা। পায়ে হেঁটে বাংলাদেশের 64টি জেলা আপনি ভ্রমণ করেছেন। এই পায়ে হেঁটে দেশ ভ্রমণ, এই চিন্তাটা কেন আসলো যে আমি পায়ে হেঁটে পুরো দেশ ঘুরবো? আচ্ছা, পায়ে হেঁটে ভ্রমণের চিন্তা এসছে, আমি এর আগ থেকে সাইক্লিং করি, বেশ আগ থেকে। তো আমার বেশ কটা এর আগে ক্রস কান্ট্রি রাইড যেটা বলি আমরা, সেটা করার সুযোগ হয়েছে। মানে দেশের এক মাথা থেকে আরেক মাথা, যেমন এর আগে আখাউড়া থেকে মুজিবনগর সাইকেলে গিয়েছি, টেকনাফ থেকে তেতুলিয়া, এরকম বেশ কয়েকটা রাইড করার সুযোগ হয়েছে।
তো ওই সময়ই হচ্ছে প্রথম মাথায় এসে যে যাওয়ার সময় যেটা হতো, আমরা হয়তো এমন কোনো একটা ছোট্ট বাজারে থামতাম, ছোট্ট জনপদে থামতাম চায়ের জন্য বা অন্য কোনো কোনো কাজে একটু ছোট্ট রেস্টের জন্য থামতাম। তো এই থামার সময়ে দেখা যেত এইসব জনপদ বা বাজারে আমি যদি কোনো দ্রুতগতির যানবাহনে যেতাম কখনোই আসলে থামা হতো না। আর যেহেতু সাইকেলে চেপে যাচ্ছি, মাথায় হেলমেট, বা লোকে দেখলেই বুঝতে পারতো এরা এখান থেকে এই এই এলাকার নয়, এবং খুব আগ্রহ নিয়ে আমাদের সাথে কথা বলতে আসতো। তো লোকের সাথে এই ইন্টারাকশনটা খুব আমি পার্সোনালি খুবই এনজয় করতাম আর কি। এটা করতে গিয়ে তখন মাথায় এলো যে এর চেয়ে আরেকটু মন্তর গতিতে কিভাবে দেশটাকে দেখা যায়। সাইকেলও মোটামুটি মানে ঘন্টায় 15-20-25 কিলোমিটারের গতিতে চালানোই যায়। তখন মাথায় আসলো না, আরেকটু যদি ভালোভাবে দেশটা ঘুরতে চাই তাহলে পায়ে হেঁটে ঘোরাটাই ভালো। তখন এই ব্যাপারটা প্রথমে স্ট্রাইক করে, এবং আমি এর আগে ওই সময় চাকরি করছিলাম কক্সবাজারে। তো আমি অনেকদিন চাকরি করেছি ওই সময়, 20 মাস। কতদিন সময় লাগলো এবং মাঝে বিরতি নিয়েছেন কতটা সময়, সেই সম্পর্কে একটু বিস্তারিত শুনি। আচ্ছা, ইনিশিয়ালি যখন আমি প্ল্যান করেছিলাম এটা আমার 80 দিনের প্ল্যান ছিল। আচ্ছা। আর এর মধ্যে হাঁটা 70-71 দিনের মতো হাঁটা, আর বাকি দিনগুলো আমি আসলে রেখেছিলাম। এই ইন্সপিরেশনটা কি ওই অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ সেখান থেকে না, আসে? ওখান থেকে আমি আসলে যখন প্ল্যানটা করেছি তখন প্রত্যেকদিন ভাবছিলাম 35-40 কিলোমিটার করে হাঁটবো। ওভাবে করতে গিয়েই মাথায় ছিল যে হয়তো আমার 80 দিন লাগবে, 70-71 দিন হাঁটা, আর বাকি সময়টুকু আমি ইন বিটুইন রেস্ট নিব আর কি। তো লাকিলি প্রথম 3-4 দিন একটু কষ্ট হয়েছে, এবং আমার মনে আছে 4 নম্বর দিন আমার 2 পায়ে বিশাল 2টা ফোসকা পড়েছিল, এবং প্রত্যেকটা স্টেপে লাগছিল পায়ে। তো এই প্রথম 4-5 দিনের চ্যালেঞ্জটা শেষ হওয়ার পরে বডি খুব ভালোভাবে এটা অ্যাডপ্ট করে নেয়, এবং আমি 64 দিনে আসলে 64 জেলা হেঁটেছি। অনেকের ধারণা হতে পারে যে হ্যাঁ এটা নিয়ারলি ইম্পসিবল। ব্যাপারটা এমন না, আমি অনেকগুলো জেলাতেই হয়েছে যে জেলা সদরে যাইনি, আচ্ছা, উপজেলা টাচ করেছি, এবং আমি এরকম টোটাল হচ্ছে পুরো জার্নিতে 2701 কিলোমিটার হেঁটেছি। এবং যদি আমি 64 দিন দিয়ে ভাগ করি তাহলে এটা 42.3 কিলো প্রত্যেক দিন হেঁটেছি। এটা কোথা থেকে যাত্রাটা শুরু হলো এবং কোথায় গিয়ে থামলে? আমি পঞ্চগড় থেকে শুরু করেছি, এবং পঞ্চগড় একদম যে 0 পয়েন্ট ওখান থেকে শুরু করেছি, আর কক্সবাজারের যে 0 পয়েন্ট সেখানটা গিয়ে শেষ করেছি। তারপর শেষ করার পরে কেমন ফিল হলো? এটা খুবই দারুণ সমুদ্রে একদম খুবই দারুণ অনুভূতি। কারণ হচ্ছে আমি যখন পঞ্চগড়ে শুরু করেছিলাম, এটা খুব সম্ভবত 25 অক্টোবরের সকাল ছিল। আমি সকালে অনেকক্ষণ, আমি খুব ভোরে শুরু করেছি, অনেকক্ষণ মানে দাঁড়িয়েছিলাম কেউ যাতে আমাকে 0 পয়েন্ট, পঞ্চগড়ে ওখানে একটা 0 লেখা একটা হচ্ছে ওই জায়গায় 0 পয়েন্ট যে জায়গাটায়, ওখানটা কেউ একজন আমাকে একটা ছবি তুলে দেবে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো, কাউকে পাচ্ছিলাম না এত সকালে, আমি একাই ছিলাম। আর যেদিন আমি শেষ করি কক্সবাজারে, লাকিলি আমার পাশে অ্যারাউন্ড 100 জনের মতো মানুষ ছিল যারা, এবং বেশ অনেক দূর থেকে আমার সাথে হাঁটছিল আর কি। তখন নিজেকে একটু ফরেস্ট গাম মনে হচ্ছিল, আমার পেছনে অনেক লোকজন। তো আপনি বলছিলেন যে চাকরি করছিলেন শেষ সময়, তো আপনার প্রথম চাকরি ছিল সেটা? না, এটা প্রথম চাকরি ছিল না। আমি ওই সময় চাকরি করছিলাম কক্সবাজারে। আমি যে আমরা সবাই জানি বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প, ওখানটাই চাকরি করছিলাম। এবং তবে হ্যাঁ, এটা বলবো যে এটা আমার চাকরি জীবনে সবচেয়ে লংগেস্ট ডিউরেশনের চাকরি ছিল। আমি 20 মাস চাকরি করেছি। 20 মাস মানে লংগেস্ট? এখনো পর্যন্ত লংগেস্ট। সবচেয়ে কম কতদিন? 1 মাস। তো আপনার এই যে অভিযানের জন্য কিংবা পর্বত আরোহণের জন্য নিশ্চয়ই বারবার চাকরি ছাড়তে হয়েছে, কারণ হয়তো ছুটি পাননি। আমাদের দেশে একটু মুশকিল আর কি, এরকম 1-2 মাস 3 মাসের জন্য, হ্যাঁ এরকম লম্বা অ্যাডভেঞ্চারের জন্য ছুটি পাওয়াটা আমাদের দেশে মুশকিল। আপনি তো বেসিক মাউন্টেনিং এর কোর্স করেন ভারতের উত্তর কাশীতে, হ্যাঁ, তো সেই অভিজ্ঞতা শুনবো। কতদিন কোর্স করেছিলেন? আচ্ছা, এইটা 28 দিনের একটা কোর্স হয়। ভারত জুড়ে এরকম বেশ কটা ইনস্টিটিউট আছে। আমি যে ইনস্টিটিউটটা করেছি এটাকে নিম বলা হয়, NIM, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। এটাও ইন্ডিয়ান আর্মি চালায়, এবং এটা এর আগ পর্যন্ত কোর্সে যাওয়ার আগ পর্যন্ত আমি ভাবতাম হচ্ছে হয়তো প্রথাগত প্রশিক্ষণের দরকার নেই। তো আমি 2017 সালে মাউন্ট ফাব্রাং নামে একটা পর্বত অভিযানে যাই, ভারতের হিমাচল প্রদেশে। ওখানে গিয়ে আমার প্রথম ধারণা হলো এখানে একটা ছোট্ট দুর্ঘটনায় পড়ি।
ওখানে গিয়ে ধারণা হলো যে এবার আমার আসলে প্রথাগত প্রশিক্ষণ নেওয়া দরকার, কারণ ওখানে আমি একটা ছোট্ট ভুল করেছিলাম। ওই ভুলের জন্য আমার মনে হচ্ছিল যে এটা আমার একটু কোনো একটা ইনস্টিটিউট থেকে আরেকটু ভালো শেখা দরকার। যদি একটু ভালো মতো ব্যাপারটা শিখি তাহলে হয়তো এই ধরনের ছোট্টখাট্টো ভুল আমি করব না। তো ওই নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং এর অক্টোবরে আমি কোর্সটাতে যাই, এবং ওখানে যেটা হয় 3 ধাপে পুরো কোর্সটা পরিচালিত হয়। প্রথমে হচ্ছে রক ক্রাফট বা রক ক্লাইম্বিং এর ব্যাপারগুলো শেখানো হয়, সেটা ক্যাম্পাস থেকে ট্যাকলা বলে একটা জায়গা আছে ওখানটায়। আর এর পরের অংশে গ্লেশিয়ারে নিয়ে যাওয়া হয় বা হিমবাহে, আলটিমেটলি মাউন্টেনে নিয়ে যাওয়া হয়। ওখানে আইস ক্রাফটটা শেখানো হয় এবং স্নো ক্রাফটটা শেখানো হয়, এবং বেশিরভাগ ইনস্ট্রাক্টরই মানে খুবই স্কিলড এবং বেশিরভাগই ভারতীয় সেনাবাহিনীতে নানান পদে। তার মানে পর্বত আরোহণের জন্য এই কোর্সটা করতেই হবে? করতেই হবে একদমই সেটা বলবো না, তবে করলে আমার ক্ষেত্রে হ্যাঁ একদম মানে, এবং আমার কনফিডেন্স অনেক বেড়েছে, এইটুকু বলবো। এবং এই পর্বত আরোহণ কোর্স ছাড়াও ভারতের কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ করেছেন সাইকেলে চেপে, সেই অভিজ্ঞতা একটু শুনি। সেটাও পায়ে হাঁটতেন? হাতেও তখন অত সময় ছিল না এটা, কারণ এরপরে আমার আরেকটা পর্বত অভিযানে যাওয়ার কথা। তো এই জন্যই মাথায় ছিল যে না, আবার আর যেহেতু একটা লম্বা রাস্তা 4000 কিলোমিটার, তো ওটা করতে গেলে আমার অনেক দিন সময়ও লাগতো। এবার এই অভিযানটা করেছি আমি গত বছর এপ্রিল মে মাসে। ওই সময় একটু খুব গরমও ছিল, লম্বা সময় ধরে হাঁটাটাও একটু হতো, তো ওই সময় মুশকিলই হতো আর কি। তো এইটা আমার কাছে খুবই রিওয়ার্ডিং একটা এক্সপেরিয়েন্স। একটা কথা বলে সবাই যে যা আছে জগতে তাই আছে ভারতে। তো ভারতের এত ভেরিয়েশন, জিওগ্রাফিক্যালি সব ধরনের টেরেনই ওখানটায় আছে। তো এই লাইনটা আমি পড়েছি কোন একটা ম্যাগাজিনে বা কোনো একটা বইয়ে খুব সম্ভবত, তখন থেকেই খুব আগ্রহ ছিল যে ভারত আমার এর আগে অনেকবার যাওয়া হয়েছে পর্বতারোহণ বা রক ক্লাইম্বিং এর সূত্রে, কিন্তু অনেকগুলো প্রদেশ এক্সপ্লোর করা সেটার সুযোগ হয়ে ওঠেনি। তো এই সাইকেল রাইডে যখন বেরোলাম তা ওই সময় আসলে ভারতে প্রায় 28টা প্রদেশ আর 8টা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল আছে। এর একটা বড় অংশের মধ্য দিয়ে যাওয়ার সুযোগ হয়েছে, আর প্রচুর ঐতিহাসিক স্থাপনার দেখার সুযোগ হয়েছে। এবং যদি আমি আরেকটু ডিটেলসে বলি, আমি বেশিরভাগ ক্ষেত্রে থেকেছি হচ্ছে শিখদের যে উপাসনালয় গুরুদুয়ারাতে থেকেছি, এবং গুরুদুয়ারার হচ্ছে দুয়ার সবার জন্য খোলা আর কি, সব ধর্মের লোকেদের জন্যই খোলা। ধাবাগুলাতে থেকেছি যেখানে মূলত হচ্ছে ট্রাক বা লরি ড্রাইভার ওরা খেতে আসে, এইসব জায়গা, এবং অনেকগুলো পেট্রোল পাম্পে থেকেছি। তো থাকার এই যে ব্যাপারটা, এটাও মানে অসাধারণ একটা অভিজ্ঞতা। অনেক ধরনের লোকের সাথে আসলে মেশার সুযোগ হয়েছে। আর আমি শুরু করেছিলাম কাশ্মীরের শ্রীনগর থেকে। শ্রীনগরের ওয়েদার খুবই ভালো ওই সময় এপ্রিলে, তখন খুবই ওয়েদারটা খুবই সুদিং ছিল, 17-18 ডিগ্রি। আর যখন আমি কন্যাকুমারীতে শেষ করছি, কন্যাকুমারীর টেম্পারেচার 45-46। তো আপনার 2014 সালে নেপালের ক্যানজিং রি, মানে এই পর্বত দিয়ে বোধহয় দেশের বাইরে প্রথম অভিযান শুরু হয়েছিল, তো সেই এক্সপিরিয়েন্স কেমন ছিল? ক্যানজিং রি হচ্ছে এটা একটা ট্রেকিং পিক বলবো, মানে যেটাতে আরোহণ করতে কোনো ধরনের পর্বতারোহণ সরঞ্জাম লাগে না, এবং কায়ানজিন গোম্বা বলে একটা জায়গা আছে, ওখান থেকেই সহজেই ক্লাইম্ব করা যায়। খুব বেশি দূরের পথ বা খুব বেশি মুশকিলের পথ নয়। এইটার ক্লাইম্ব করাটা কোনো একটা পর্বত চূড়ায় দাঁড়ানো, সেটা ট্রেকিং পিক হোক, হাইটও খুব অল্প হোক, খুবই দারুণ একটা অভিজ্ঞতা। দেশের পতাকা হাতে দেশের বাইরের কোনো একটা শ্বেত পর্বত চূড়ায় দাঁড়ানো, খুবই রিওয়ার্ডিং এক্সপিরিয়েন্স। আর এই জায়গাটার সাথে আমার একটু খুব আমি সবসময় স্মরণ করি এই জন্য যে ল্যাংটাং গোসাইকুন রিজিয়নের যে পর্বত, এটা আমি 2014 সালে অক্টোবরে গিয়েছিলাম। আর 2015 সালে আমরা জানি নেপালে খুব ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল, এবং যে নিয়ারেস্ট যে গ্রাম থেকে যাত্রা শুরু করেছিলাম ওটা অলমোস্ট মাটির সাথে মিশে গিয়েছে। এবং আমি যে লজে ছিলাম, ওদের সম্ভবত পরিবারে 1 বা 2 জন বেঁচে ছিল, আর বাকি সবাই হচ্ছে ওই ভূমিকম্পে
হচ্ছে মারা যায়, এবং গ্রামে একটা বা দুটো বাড়ি সম্ভবত ওই সময় জাস্ট মাথা তুলে মানে অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল, আর পুরো গ্রামটাই কাইন্ড অফ ধূলিসাৎ হয়ে গেছিল আর কি। তো এটা মানে এখনো মনে পড়লে মনে হয় যে এখন যখন ছবিগুলো দেখি, এখনের কায়ানজিন গোম্বার ছবি দেখি, আগের সেই কায়ানজিন গোম্বার সাথে একটুকু মিল নেই আর কি। আরেকটি বিষয় যেটি সুস্মিতা শুরুতে জানাচ্ছিল যে 2022 সালে আপনি প্রথম বাংলাদেশি হিসেবে সাবমিট করেন নেপালের 22,349 ফুট আমাদাবলাম। জি। সেই অভিজ্ঞতা নিয়ে শুনুন। আচ্ছা, আমাদাবলাম যদিও এর উচ্চতা অনেক বেশি নয় এভারেস্টের সাথে তুলনা করলে, কিন্তু আমাদাবলাম হচ্ছে নেপালের জাতীয় পর্বত, এবং কেউ যদি এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাকে যায়, দিগন্ত জুড়ে যে পর্বতটা সবসময় হচ্ছে লোকের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে থাকে সেটা আমাদাবলাম। এটা খুবই সুন্দর একটা মাউন্টেন এবং খুব টেকনিক্যাল মাউন্টেন। তো এই পর্বতে আগেও বাংলাদেশ থেকে অভিযান হয়েছে, আনলাকিলি সেগুলা সফল হয়নি। তো আমি আসলে এরকম একটা চ্যালেঞ্জিং চূড়া চাচ্ছিলাম যাতে নিজেকে আরেকটু চ্যালেঞ্জের মুখে ফেলা যায়। তো এই পর্বত চূড়া ক্লাইম্ব করতে গেলে যেটা লাগে, একটু ভালো আইস ক্লাইম্বিং এর টেকনিক জানা থাকা লাগে, রক ক্লাইম্বিং এর টেকনিক জানা থাকা লাগে। তো এরকম চ্যালেঞ্জের মুখে, এরকম চ্যালেঞ্জিং একটা পর্বতের চূড়ায় দাঁড়ানো হচ্ছে নিঃসন্দেহে ভাগ্যের ব্যাপার, মানে, এবং এটা বলবো আমার কনফিডেন্সটাকে অনেকটুকু এগিয়ে দিয়েছে আর কি। এটা ক্লাইম্ব করার পরে মনে হয়েছে যে অন্য পর্বতগুলা আমার জন্য আমাকে অনেক বেশি চ্যালেঞ্জের মুখে ফেলবে না। যদিও 8,000 মিটার পর্বতগুলোর ক্ষেত্রে অল্টিটিউড বা উচ্চতাটা অনেক বড় একটা ইস্যু, তারপরে এই ধরনের একটা টেকনিক্যাল চূড়ার পর্বতে দাঁড়ানোর পরে যে কনফিডেন্সটা পেয়েছি, এটা বাকি পর্বতগুলো মনে হয় আমার জন্য খানিকটা সহজ করে দিয়েছে। এভারেস্টকে ছুঁয়ে দেখা, এভারেস্টে পা রাখা, সেই অনুভূতি এবং তার আগের যে যাত্রা, সেই গল্পগুলো। আচ্ছা, একটু মানে লার্জ স্কেলে বলি। লার্জ স্কেলে বললে এটা অলমোস্ট 2 মাসের একটা অভিযান, এভারেস্ট এবং লোৎসা অভিযান। আমি বাংলাদেশ ছাড়ি 1 এপ্রিল, আর নিয়ারেস্ট যে রোড হেড বা যেখান থেকে ট্র্যাক করা শুরু, সেই লুকলাই পৌঁছাই 4 এপ্রিল। আর ওখান থেকে ট্র্যাক করে অনেকগুলো ছোটখাটো জনপদ গ্রাম পেরিয়ে হচ্ছে 10 এপ্রিলে আমি বেস ক্যাম্পে পৌঁছাই। আর দেশে ফিরে আসলে 28 মে, একটা অলমোস্ট 2 মাসের একটা অভিযান। 2 মাসের আগে একটু ফিরে যাই, মানে কিভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন এভারেস্টে যাওয়ার জন্য, এবং প্রস্তুতিটা কবে থেকে নিয়েছিলেন? আচ্ছা, হিমালয় মানে যখন থেকে যাচ্ছি 2014 সাল থেকে প্রত্যেকবারই চেষ্টা করি পরের অভিযানটা যাতে আরেকটু উঁচু একটা পর্বত, আরেকটু চ্যালেঞ্জিং একটা পর্বতে হয়। তো এইভাবে এগোতে পাহাড়ে যাওয়ার ট্রেনিং আসলে সবসময় পাহাড়ে গিয়েই হয়, কিন্তু যখন আমি আসলে দেশে আছি তখন আবার নিজের শরীরটাকে ফিট রাখতে হচ্ছে। এই জন্য হচ্ছে আমি হাফ ম্যারাথনগুলো নিয়মিত দৌড়াই। তো এছাড়াও সপ্তাহে 4 থেকে 5 দিন দৌড়াই, অন্য দিনগুলোতে সাইক্লিং করি, অথবা ব্যাকপ্যাক নিয়ে লম্বা দূরত্বে হাঁটতে বেরোই, ব্যাকপ্যাকে জিনিসপত্র নিয়ে। আর নিয়মিত অন্য যে জিনিসগুলো করেছি, ক্রসফিট এক্সারসাইজ বলা হয়, কোর মাসলটা স্ট্রং হতে হয়, কোর মাসল এক্সারসাইজ, প্রাণায়ামা, এগুলো আমি নিয়মিত করে নিজের শরীরটাকে ফিট রাখার চেষ্টা করেছি। আচ্ছা, আর খাবার দাবার? খাবার ডেফিনেটলি, ডায়েটটাও খুব এই ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। খাবার দাবারের ক্ষেত্রেও আমি সচেতন থেকে হচ্ছে নিজের ওয়েটটাকে নিয়ন্ত্রণে রেখে, এবং প্রোটিন ইনটেক করেছি, প্রচুর প্রোটিন, ভেজিটেবলস, এগুলো করে ফিট রাখার চেষ্টা করছি। আর যদি একটু মানসিক প্রস্তুতির কথা জানতে চাই? এইটা অনেকটুকুই মানসিক ব্যাপার। আমরা সবসময় বলি যে মাউন্টেনিয়ারিং এ 3টা জিনিস লাগে, 3M লাগে আর কি। সবার আগে মাইন্ডটা লাগে, তারপরে মাসল বা এন্ডুরেন্স যেটা দম সেটা লাগে, আর লাস্টলি মানি আর কি। এই 3টার মিশন। সে মানিটার তো আসলে আমি যতদূর জানি 45 লাখের মতো লেগেছিল, এবং সেক্ষেত্রে নেপালেরও বোধহয় কোনো একটা ক্রাউড ফান্ডিং ছিল। নেপাল আমি দেশ থেকে ক্রাউড ফান্ডিং করেছি। আচ্ছা, নেপাল থেকে কোনো সহযোগিতা কি পেয়েছিলেন? না, নেপালে না ওরকম। এবং ওদেরকে একটা বড় অ্যামাউন্ট আপনাকে জমা দিয়ে তারপরে সে পর্বতারোহণের যে অনুমতিপত্র সেটা আপনাকে নিতে হয়। তো এই যে এত বড় অ্যামাউন্ট, সেটাকে জোগাড় করা কতটা স্ট্রাগল একটু? আমাদের দেশ থেকে তো আমি বলবো, আমাদের মতো দেশ থেকে আসলে এভারেস্ট আরোহণের চেয়ে এভারেস্ট হচ্ছে যাওয়ার যে অর্থ সেটা জোগাড় করা, এটা আরো বড় চ্যালেঞ্জ আর কি। আমার পার্সোনালি মনে হয় এটা।
তো এই টাকাটা এসেছে, আমি ইনিশিয়ালি কিছু স্পন্সর পেয়েছি, তারপরে এটা খুবই অপ্রতুল ছিল, আমার যে প্রয়োজনীয় অর্থ ছিল সেটার তুলনায়। পরবর্তীতে আমি ক্রাউড ফান্ডিং করেছি, মানে সহজ কথা, যারা আমার আসলে সামর্থ্যে বিশ্বাস করে তাদের কাছে চাওয়া যে এই অভিযানের অংশ হওয়া। আর লাস্টলি আমার সেভিংস ছিল, আমি যে চাকরি বাকরি করে যে পয়সা জমিয়েছি সেটা, এবং এরপরও কিছু লোন করতে হয়েছে। আচ্ছা, মানে আপনি সর্বস্ব এখানে বিনিয়োগ করেছেন। একদম একদম। বাহ। তো আপনার মনে হয় না যে এটা কিছুটা ঝুঁকিপূর্ণ, কিংবা স্পন্সরদের মনে হয়নি? কারণ তার আগে 11 বছর ধরে বাংলাদেশে কেউ এভারেস্ট উঠতে পারছিলেন না। তো সেই ক্ষেত্রে কি কোনো ক্ষেত্রে মনোবলের ঘাটতি মাঝে মধ্যে চলে আসছিল? না, আমার মনে হচ্ছিল যে আমার প্রিপারেশনটা খুব ভালো ছিল, এবং আমার এই বিশ্বাসটুকু ছিল যদি ইফ দ্য ওয়েদার ইজ গুড দেন নোবডি কুড স্টপ মি। আমার এই আত্মবিশ্বাসটুকু ছিল, এটা আমার পার্সোনালি আমার। এবং হ্যাঁ, কিছু জিনিস আছে আনকন্ট্রোলেবল, ওয়েদার খারাপ হয়ে গেলে বা কোনো একটা অ্যাভালাঞ্চ চলে আসলে তো আসলে কারোই কিচ্ছু করার নেই। কিন্তু আমার কারণে যাতে হচ্ছে পর্বতে অসফল হতে হয় এরকম কোনো ব্যাপার যাতে না হয় সেটা আমি এনশিওর করেছি। মানে আমার সব সময় মনে হয় যে মানে 3টা কারণে লোকে পর্বতে ফেল করে, সেটা হচ্ছে নট এনাফ ট্রেনিং, নট এনাফ ট্রেনিং আর নট এনাফ ট্রেনিং। আমি এইটাতে কোনো ঘাটতি রাখিনি যাবার আগে। আচ্ছা, আমরা একটু ধারাবাহিকভাবে শুনি। আপনি 1 এপ্রিল রওনা দিলেন, তারপরে 4 এপ্রিল হচ্ছে আমি এর পরে 2-3 দিন হচ্ছে কাঠমান্ডুতে বাকি লজিস্টিক্স বা আমার পর্বতারোহণের সরঞ্জাম, যে এগুলো যেহেতু খুবই স্পেশালাইজড সরঞ্জাম, সেগুলো কিনতে গেল এবং পারমিটের যে নানান প্রসিডিওর থাকে সেগুলো করতে গেল। এবং 4 এপ্রিলে লুকলা বলে একটা জায়গা, যেখানে এটা বলা হয় সোলোখুম্বু বা এভারেস্ট রিজনের গেটওয়ে, এখান থেকে আমি ট্র্যাক করতে শুরু করি, এবং অনেকগুলো ছোটোখাটো গ্রাম বা জনপদ আছে, এগুলো পেরিয়ে 10 এপ্রিলে আমি বেস ক্যাম্পে পৌঁছাই। তো ইউজুয়ালি যেটা হয়ে থাকে বাই দিস টাইম, বছরের এই সময় খুম্বু আইসফল যেটাকে বলা হয়, এভারেস্টের বলা হয় অন্যতম বাধা। বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 যাবার পথে এই খুম্বু আইসফলটা পেরোতে হয়, এইটার রুটটা ওপেন হয়ে যায়। এই বছরে তুষারপাত অনেক কম পরিমাণে হওয়ায় এই রুটটা তখন ওপেন হয়নি। তো এই সময়টুকু কাজে লাগাতে আমি আরেকটু নিচের গ্রামে চলে যাই, লবুচে বলে একটা গ্রাম আছে এভারেস্ট বেস ক্যাম্পের নিচে। সেখানের উপরে আরেকটা মাউন্টেন আছে 6119 মিটার উচ্চতার, বা অলমোস্ট 20,000 ফিট উচ্চতা। আমি সময়টুকু কাজে লাগানোর জন্য ওই পিকটাও ক্লাইম্ব করে আবার বেস ক্যাম্পে ফিরে আসি। ফিরে এসে বাকি সময়টুকু আমার ব্যয় হয়। এরপরে আমি 10 এপ্রিল বেস ক্যাম্পে পৌঁছানোর পর 19 মে হচ্ছে এভারেস্টের চূড়ায় দাঁড়াই, আর 21 মে লোৎসের চূড়ায়। তো এই মাঝখানের অলমোস্ট 40 দিনের মতো সময়টুকু এইটা ব্যয় হয়েছে মূলত অ্যাক্লামাটাইজেশন বা অতি উচ্চতার সাথে শরীরকে খাপ খাওয়ানোর কাজে। অতি উচ্চতা এবং নিম্ন তাপমাত্রা যদি বলি, এটা হচ্ছে বেস ক্যাম্প থেকে ক্যাম্প 1 যেতে হয়, আবার ফিরে আসতে হয়। খাপ খাওয়াতে কি পেরেছিলেন? মানে কোনো দুর্ঘটনার মুখোমুখি হননি? না, কোনো দুর্ঘটনার মুখোমুখি আসলে ওইভাবে হয়নি। হ্যাঁ, হয়নি ওইভাবে। আচ্ছা। এবং কতজনের দল ছিল বেস ক্যাম্প থেকে? আপনারা কতজন পর্বত অভিমুখে রওনা হলেন? আমি যে এজেন্সির মাধ্যমে গেছি, আমাদের দলে 4 জন, আমরা 4 জনের দল ছিলাম। আর এর মধ্যে আমি শুধু এভারেস্টের লোৎসে ক্লাইম্ব করতে এসেছিলাম, বাকি 2 জন ছিলেন ওনারা এভারেস্ট ক্লাইম্ব করতে এসেছিলেন, আর আরেকজন সদস্য ছিলেন ওই রিজিয়নে আরেকটা মাউন্টেন আছে নুপসে, সেটা ক্লাইম্ব করতে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, তো এভারেস্ট জয়ের একদম দ্বার প্রান্তের গল্পটা একটু শুনি। আচ্ছা, এভারেস্টের জন্য আমি বেরোই 18 তারিখ রাতে, অলমোস্ট 18 মে। হ্যাঁ, 18 মে রাতে বেরোই আমি সাউথ কল বা যেটা ক্যাম্প 4 বলা হয় সেখান থেকে। আর ইউজুয়ালি হচ্ছে রাতে সামিট পুশগুলা হয়, যে ওই সময় আসলে একটু ওয়েদারটা খানিকটা স্টেবল থাকে অন্য সময়ের তুলনায়। তো এই চ্যালেঞ্জের মধ্যে আমি বলবো, আমি তো পুরো ক্লাইম্বটা এনজয় করেছি। একটু চ্যালেঞ্জের কথা বলবো হচ্ছে ডেড বডিগুলাকে এনকাউন্টার করা যাত্রাপথে। পুরো অভিযানে আসলে আমি 3টা ডেড বডি দেখেছি, এর মধ্যে একটা বেস ক্যাম্পের কাছে। বেস ক্যাম্পে এত নিচু উচ্চতায় আসলে সাধারণত ডেড বডিগুলো থাকে না, রিমুভ করে ফেলা হয়। আনলাকিলি এটা রিমুভ করা হয়নি, কারণ এটা সদ্যই হচ্ছে বরফের নিচে নিশ্চয়ই চাপা পড়েছিল, এরপরে হয়তো ভেসে উঠেছে। এই বছর যেহেতু একটু বরফ অনেক বেশি পরিমাণে গলেছে, এই জন্য এই ডেড বডিটা দেখেছিলাম, এবং ওইটা যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছিলাম যাতে ওরা এটা রিমুভ করে নিতে পারে সহজে। আর বাকি যে 2টো ডেড বডি দেখেছি, এটা একদম এভারেস্টের সামিট পুশের সময় 8,000 মিটারের অধিক উচ্চতায়।
তো প্রথম যে ডেড বডিটা দেখি এইটা আমার জন্য একটু হৃদয় বিদারক ছিল, কারণ ওকে আমি পার্সোনালি চিনতাম এবং ও মাত্র 4 দিন আগে মারা গেছে। এবং মানে হি ওয়াজ ভেরি স্ট্রং এনাফ আমি বলবো অন্যদের তুলনায়, এবং মঙ্গোলিয়ান ছিল, শক্তি সামর্থ্য অনেক ভালো ছিল এবং খুবই মোটিভেটেড ছিল। আমার আগে দেখা হয়েছে ওর ক্যাম্পে, তো ওকে আসলে ওইরকম অবস্থায় মানে দেখা এটা খুবই হৃদয় বিদারক একদম। মানে আমি জানতাম এবং মাত্র 4 দিন আগে আমরা শুনছিলাম নিচের দিকে যে ওরা দুজন মিসিং, ওরা দুজন মঙ্গোলিয়ান ছিল, ওরা দুজন মিসিং। তো এইটা খুবই হৃদয় বিদারক অনুভূতি। আর ফাইনালি একদম সামিটের অল্প আগে আরেকজনকে দেখেছিলাম আমাদের মতো এরকম করে বসে আছে বরফে, দেখে মনে হচ্ছিল রেস্ট নিচ্ছে, একটু পরে উঠে ক্লাইম্ব করবে। আর ফাইনালি যখন আমি নেপালের স্থানীয় সময় এভারেস্টের চূড়ায় দাঁড়ালাম, নেপালের স্থানীয় সময় সকাল 8:20 19 মে, এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। যারাই পর্বতারোহণ করে আসলে কম বেশি সবার স্বপ্ন থাকে আর কি পৃথিবীর সর্বোচ্চ চূড়া থেকে বাকি দুনিয়া দেখার। ভেরি লাকি যে আমার সেই সুযোগ হয়েছে এবং আমি খুব আগ্রহ নিয়ে আসলে তিব্বতের দিকটায় তাকাচ্ছিলাম। আমি যেহেতু নেপালের দিক থেকে ক্লাইম্ব করেছি, দক্ষিণ দিক থেকে, তো তিব্বতের দিকটাই দেখছিলাম এবং দিগন্ত জোড়া হচ্ছে একদম ঢেউ খেলানো পাহাড়ের সারি, খুব মুগ্ধ চোখে দেখছিলাম। আর দেশের পতাকা হাতে যে কোনো মানে স্পোর্টসে প্রতিনিধিত্ব করা, এটা নিঃসন্দেহে দারুণ অনুভূতি। আর প্রথম যে জিনিসটা মানে চূড়ায় যাওয়ার পরে প্রথম যে জিনিসটা আসলে আমার ব্যাকপ্যাক থেকে বেরিয়েছে সেটা আমার দেশের লাল সবুজ পতাকা আর কি। এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি। যে ছেলেটা আসলে ছোট্ট ছেলেটা চেয়েছিল স্পোর্টস জার্নালিস্ট হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করতে, সে একদম সর্বোচ্চ পর্বত শৃঙ্গে দাঁড়িয়ে পুরো বিশ্বটাকে আসলে নিজ চোখে দেখে নিয়েছে এবং সাথে থেকেছে বাংলাদেশের পতাকা। এর থেকে বড় অর্জন বোধহয় আর হতে পারে না। কিন্তু তারপরে আবার লোৎসেও আপনি জয় করেছিলেন, সেটির কথা একটু শুনি। আমি যেহেতু একটু চ্যালেঞ্জ পছন্দ করি, তো পর্বতে যখন থেকে আমাদাবলাম ক্লাইম্ব করার পরে হচ্ছে মাথায় এলো যে না এবার মানে ইটস হাই টাইম ফর এভারেস্ট। তো যেহেতু যে চ্যালেঞ্জের কথাই বলছিলাম, এটাকে আরেকটু চ্যালেঞ্জিং করতে আমার প্রিপারেশনটাকে আমি চ্যালেঞ্জিং করতে বলবো হচ্ছে আমি দুটো 8000 মিটার পর্বত বেছে নিয়েছিলাম। এভারেস্ট এবং লোৎসে দুটোই পাশাপাশি পর্বত এবং দুটোর ক্যাম্প 3 পর্যন্ত রাস্তা একই। তো আমি জানতাম যে লোৎসের জন্য আমাকে দুটো এক্সট্রা টাফ ডেজ আমাকে ফেস করতে হবে। প্রিপারেশনের সময়ও আমি এটা মাথায় রাখছি, কিন্তু ব্যাপারটা একদমই সহজ নয়, কারণ এভারেস্টের মতো এরকম অতি উচ্চতার পাহাড় হচ্ছে আপনার শরীরের সব শক্তি আসলে নিংড়েই নেবে। কিন্তু ওই যে প্রিপারেশনের সময় এটা আমার খুব মাথায় ছিল যে আরও দুটো এক্সট্রা দিন, কঠিন দিন আমার যাবে। এবং টেকনিক্যালি আমি বলবো এভারেস্টের চেয়ে লোৎসে অনেক দুর্গম একটা পর্বত, কারণ এটা ফেস ক্লাইম্বিং বলা হয়। ফেস ক্লাইম্বিং করতে এবং শেষ অংশে কুলোয়া বলে একটা শব্দ আছে। কুলোয়া হচ্ছে পর্বত গাত্রের একটা সংকীর্ণ অংশ যেটা দিয়ে পাথর বরফ এগুলো গড়িয়ে পড়ে, একটু ঝুঁকিও থাকে। তো আমি 19 তারিখ ক্লাইম্ব করার পরে এভারেস্ট, আমার প্ল্যান ছিল 20 তারিখে লোৎসে ক্লাইম্ব করার, কিন্তু ওই দিন এভারেস্ট থেকে ফেরার পথে আমি একটা তুষার জড়ে পড়ে আমার 2.5 ঘন্টা সময় নষ্ট হয় ওখানে। এবং যখন আমি ক্যাম্প 4-এ ফিরি তখন ওয়েদারও খারাপ হয়ে যায়। তো ফাইনালি যখন ওই দিন আমাকে রাতে ক্যাম্প 4-এ থাকতে হয়, পরের দিন আমি লোৎসের ক্যাম্প 4-এ যাই এবং ওই দিন রাতে বেরোই আর কি। তো লোৎসে ক্লাইম্বটাকে আমি টেকনিক্যালি অনেকটুকু এগিয়ে রাখবো এভারেস্টের চেয়ে, এবং যে দিনটাই ক্লাইম্ব করেছি সেদিনটার জন্য মনে হয় বা সে রাতটার জন্য খানিকটা এগিয়ে রাখবো। ঠিক পরের দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, তো আকাশে বিশাল একটা চাঁদ, ওই বিশাল চাঁদে বরফ, একদম বরফ চকচক করছিল। আমাদের এমনিতে খুব হাই পাওয়ারের হেডল্যাম্প থাকে যেহেতু রাতে ক্লাইম্ব করতে হয়, সেটা একদম ডিম করে আমরা ক্লাইম্ব করছিলাম, এটুকু মনে আছে। এবং পর্বতে ওই দিন আমরা ছাড়া কেউ ছিল না। আমি বুঝতে পারছি আপনি ভীষণ রোমান্টিক। তো আপনি কি এখন একাই আছেন নাকি বিয়ে করেছেন? না, একাই আছি। আচ্ছা, তো কাকে বিয়ে করতে চান আসলে? মানে সে আপনার এই অভিযান পর্ব কিভাবে সামলে নেবে? আপাতত এইসব নিয়ে ভাবছি না, আমার ফোকাসটা মাউন্টেনের দিকে। আচ্ছা, ফোকাসটা কি? ভবিষ্যতে আর কি জয় করতে চান? আরো অনেকগুলো পর্বত আছে। এভারেস্ট যদিও বিশ্বের সর্বোচ্চ পর্বত বা লোৎসের ক্ষেত্রে 4র্থ সর্বোচ্চ পর্বত, এছাড়া অনেক টেকনিক্যাল পর্বত চূড়া আছে। তো এরকম টেকনিক্যাল চূড়ায় দেশের পতাকা হাতে দাঁড়াতে চাই, দেশকে রিপ্রেজেন্ট করতে চাই। এবং আরেকটা খুব স্বপ্ন আছে যে পৃথিবীতে অল্প কিছু এখনো মাউন্টেন আছে যেগুলো আনক্লাইম্বড, এখনো পৃথিবীতে এইসব পর্বতে কারো পা পড়েনি। তো এরকম কোন একটা পর্বতে যদি আসলে আমি ক্লাইম্ব করতে পারি, এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হবে।
চমৎকার। চমৎকার, শুভকামনা থাকছে আপনার জন্য। এ পর্যায়ে আমাদের রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। আর রাঙ্গা সকালে আমি এটা সবাইকেই বলতে চাই আর কি, সবার এভারেস্ট ক্লাইম্ব করার দরকার নেই। এভরিবডি হ্যাজ দেয়ার ওন মাউন্টেন, ক্লাইম্ব ইউর এভারেস্ট। ওয়াও, এর থেকে বড় কথা আসলে হতে পারে না। এটা আজকেই আমি ফেসবুকে স্ট্যাটাস দিই। অনেক অনেক ধন্যবাদ, আপনার চাওয়া পূর্ণ হোক। আপনি এভাবেই আমাদের গর্বিত করতে থাকেন। আমরা বাসায় বসে বসে আপনার সেই অর্জনের জন্য অনেক অনেক গর্বিত হতে চাই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।